দিতে পারবো, সেটা মানে আমি পরে অ্যাড করছি যে যদি লাগে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানে এমনি ইন জেনারেল তো খুব বেশি নাই। জি তারেক ভাই, আমরা শুরু করতে পারি, লাইভ স্টার্ট। রুবাইয়া, রুবাইয়া তুমি রেডি হও, তুমি ভিডিও অন করো। রুবাইয়া শুনতে পাচ্ছো? ম্যাম আমাদের হোস্টের একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটু লেট হচ্ছে আর কি ম্যাম। রুবাইয়া শুনতে পাচ্ছো? মানে আনমিউট করতে পারছো? তার আগে যদি আপনি কি লাইভ দিয়েছেন? জি ভাই, স্টার্ট আছে লাইভ। ম্যাডাম আপনি শুরু করতে পারেন। Assalamu alaikum. Month of Ramadan is knocking at the door. Every mother has the right to conclude her pregnancy safely, and the baby at the same time got the right to be delivered safely and healthy. It's me going to present the female health issue and pregnancy management during Ramadan. Respected madam and my colleagues and all of you who are learned audience. Now, what is the Islamic view of Ramadan, fasting during pregnancy? All of we know that fasting is one of the 5 pillars of Islam, the 5 duties that every Muslim is expected to perform. And it's during Ramadan is compulsory for all healthy, able-bodied Muslim. আমরা সবাই এটা জানি যে সবার জন্য এটা compulsory. But
Young children, the elderly women who are menstruating, pregnant, or breastfeeding are some groups who can be exempt from fasting during Ramadan. Now, the hundreds of millions of Muslims around the world will be fasting as the Islamic holy month, and 75% of the all Muslim pregnancy overlap with Ramadan, suggesting that more than 1 billion Muslims living today are potentially exposed to their mother's fasting in utero. According to the alumni of the Obstetric and Gynecology Medical Specialist Program, Faculty of Medicine, that means University of Yarlanga, দেখুন the fasting is about shifting meal time, অর্থাৎ মিল টাইমটা এক ধরনের একটা শিফটিং। বেসিক্যালি প্রত্যেকে মানে এই ফাস্টিং করতে পারে যে যার পোষণ অনুযায়ী বা সময় অনুযায়ী ডিফারেন্ট শিডিউলে, এটা বলা হয়েছে। কিন্তু আমাদের প্রেক্ষাপটে রামাদান আমাদের জন্য একটা স্পেশাল মান্থ। আচ্ছা, according to the development of Islamic development Malaysia, the Islamic legal ruling on the fasting pregnancy is that a pregnant woman can fast if she is physically able to do so, অর্থাৎ যদিও এক্সেমশন করা হয়েছে কিন্তু একজন প্রেগনেন্ট মা যদি মনে করে ফিজিক্যালি এবং একই সাথে মানসিকভাবে সে সুস্থ, সে রোজাটা কন্টিনিউ করতে পারবে। Islamic authority will recommend that women break her fast if the woman has sought that advice of doctor who advised not to fast because it might threaten her health or the health of the fetus, অর্থাৎ যদি মায়ের কোনো স্বাস্থ্যগত ঝুঁকি থাকে অথবা অনাগত যে সন্তান রয়েছে তার ঝুঁকি থাকে, সেক্ষেত্রে এই ফাস্টিংটা ব্রেকডাউন করা যেতে পারে। আচ্ছা, এই বিষয়ে অনেকগুলো কথাই আসলে লেখা আছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা মনে রাখতে হবে যে women who are pregnant and not fast out of worry of their health and safety can compensate by fasting on other days, that is called qada, to make up for the days they have missed, অর্থাৎ তারা যে দিনগুলো মিস করবে অসুস্থতা বা খারাপ লাগার কারণে সেগুলো সে কাদা হিসেবে দিতে পারবে। আচ্ছা, আর এটুকু ফিদা হিসেবে আমরা বলি পে ফিদা, অর্থাৎ সমপরিমাণ টাকা কাউকে যদি দেয়া যায় অথবা একজন মানে গরিব লোককে একদিনের খাবার দেয়া যায়, সেটাও কিন্তু এই রোজাটার পরিবর্তে হিসেবে কাজ করবে। অর্থাৎ একজন মা মনে মনে চিন্তা করে যে আমি রোজা রাখতে পারলাম না, আমি মনে হয় খুবই গুনার কাজ করে ফেললাম, তার জন্য এই বিষয়টা আসলে উল্লেখ করা হয়েছে। আমরা কি জানি আসলে রমাদান হলি মান্থ, এটা আমরা সবাই জানি। এখানে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হয়, সামটাইম ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এই সময় কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু দেখি যে মানুষের ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং একটা, যেহেতু আমরা বলি পবিত্র মাস, নিজের মধ্যে অন্যভাবে আসলে চলে আসে আনইনটেনশনালি। Fasting during Ramadan people diabetes can present specific challenge, এটা আমাদের মনে রাখতে হবে যে কিছু মেডিকেল ডিসঅর্ডার আছে, পার্টিকুলারলি ডায়াবেটিস, সেখানে কিছু চ্যালেঞ্জ আছে এবং এখানেও যদি রুলস রেগুলেশন বা কিছু নিয়মের মধ্যে থাকা যায় সেক্ষেত্রেও কিন্তু ফাস্টিংটা তার জন্য কষ্টদায়ক হবে না। নিউট্রিশন কি হবে এক্ষেত্রে? আমরা জানি যে গোল অফ অ্যাডিকুয়েট নিউট্রিশন টু ব্যালেন্স গেটিং এনাফ নিউট্রিয়েন্ট টু সাপোর্ট দ্য গ্রোথ অফ দ্য ফিটাস অ্যান্ড মেইনটেইনিং এ হেলদি ওয়েট। The popular saying is that pregnant women eat for two, but now we know that it's dangerous to eat twice of usual amount of food during pregnancy. Instead, we call that eating for two. Think of it is eating twice as healthy, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যে খেতাম তার চেয়ে আমরা দুইবার বেশি খাবো। Extra 340 calorie per day starting in the second trimester, and carrying twin also need extra calorie 900. Ideally, one should exempt but can fast on some but not all days. Pregnancy quite a demanding time for body in terms of nutrient and fluid should be, this is the important thing, that fluid should be increased by an extra 1 or 2 glasses of day, অর্থাৎ রোজার দিনে একজন মা যদি রোজা থাকেন তাহলে স্বাভাবিক যে খাবার বা যে পানি পরিমাণটা খাওয়া হয় তার থেকে 2 থেকে 3 গ্লাস বেশি খাবে। On top of drink lots of fluid including foods with a high water content, যে সমস্ত ফলগুলো বা খাবারগুলো যেগুলোর মধ্যে কন্টেন্ট বেশি, ফাইবার বেশি এবং পানির পরিমাণ বেশি, সেই ধরনের জিনিস খাওয়া উচিত, যেমন ভেজিটেবল স্যুপ, স্টু এটসেট্রা। বিশেষ করে কোন সময়? সহুর মানে ভোর রাতে এবং ইফতারের সময়। কারণ একটাই যে আমাদের যেহেতু সারাদিন অনেকক্ষণ সময় না খেয়ে থাকতে হয় মাকে, এবং বিশেষ করে হট ওয়েদার বা যখন লম্বা দিন তখন ডিহাইড্রেশনটা একটা মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এর জন্য ইফতার এবং সেহরির সময় আমাদের প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার খেতে হবে। It's also good idea to avoid consume too many salty food. অর্থাৎ salty food এবং spicy food খাওয়া যাবে না, especially first thing in the morning, as this make you feel more thirsty. Regular supplement as well, iron, vitamin, folic acid should be as usual should get the pregnant women. And also try to take the foods which
conserve energy and release energy slowly, such as whole wheat pasta, bread, oats and bran-based cereal, beans, unsalted nut, especially যেটা যেহেতু আমরা ভোরে খাবার খেয়ে সারাদিন অনেকক্ষণ সময় পার করে ইফতার করতে হয়, ভোরের এই খাবারগুলো ভোর রাতে যে আমরা সহুরে খাই সেই সময় খেতে হবে। ডায়েট এন্ড ফাস্টিং, নর্মাল সময়ের মতো আমরা মাদের বলবো প্রোটিন, চিকেন, মিট, ফিশ, লেন্টিস, চিকপি as usual, and carbohydrate also should be needed, and same thing that complex carbohydrate that should release energy slowly and gradually, and sometimes mixed carbohydrates should be taken. What are the positive impact of fasting? Fasting in general has shown the beneficial because it can positive mental and physical effect. Various studies have implicated beneficial metabolic outcome in healthy individuals that fast during Ramadan. And positive physiological effect in the individual include reduction in the body weight and improvement in the hemoglobin A1C, lipid profile, and as well as blood pressure. Now, what are the general health impact of fasting on mother? অর্থাৎ সাধারণত যে মা রোজা থাকেন তাদের ক্ষেত্রে কি কমন সিমটম দেখা যেতে পারে? প্রথম কথা হচ্ছে যে ডিহাইড্রেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেক্ষেত্রে ডিজিনেস হতে পারে, হেডেক, টায়ার্ডনেস, ড্রাই মাউথ, এবং অনেক সময় দেখা যাচ্ছে ইউরিনের পরিমাণটা কমে যেতে পারে। আচ্ছা, আমরা কখন একজন মাকে বলবো যে এখন রোজা না রাখাটা বেটার? যদি কন্টিনিউয়াস ভমিটিং, হাই সল্ট কন্টেন্ট, যদি হাই ব্লাড প্রেশার, জেস্টেশনাল ডায়াবেটিস, টুইন প্রেগনেন্সি, প্রি এক্লাম্পসিয়া এন্ড ফিটাল ওয়েট যদি আমরা দেখি মনিটরিং এর সময় কম থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে নিষেধ করব। আর জিডিএম তো একটা চ্যালেঞ্জ, আমি আগেও বলেছি। এক্ষেত্রে দুটোই সমস্যা হতে পারে মায়ের হেলথের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ফিটাসের। ফাস্টিং ডিউরিং দ্য ডে ব্লাড সুগার লেভেল ক্যান ফল and become dehydrated and patient become hypoglycemic. Breaking fast at night, blood sugar level can become too high if eating a lot at sahur and iftar. যদি দেখা যাচ্ছে যে রাত্রেবেলা তার হঠাৎ করে ব্লাড সুগারটা আবার বেশি বেড়ে যায়, অর্থাৎ ফ্ল্যাকচুয়েট করে হাইপো, এবং এরপরে খাবারের পরে হাইপারগ্লাইসেমিক, এই ব্যালেন্সটা আমাদের মেনটেন করতে হবে মনিটরিং এর মাধ্যমে যদি মা ডায়াবেটিস পেশেন্ট হন। অ্যাডভান্টেজ আমি আগেও বলেছি যে সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে যে রিডিউস দ্য রিস্ক অফ ডেভেলপিং জিডিএম এবং ওয়েট গেইনটাকে কমায়। টিপস কি? টিপস খুব সহজ জিনিস, যে প্রি ডন মিলে আমাদের স্কিপ করা যাবে না, ডিহাইড্রেটেড থাকতে হবে, ব্যালেন্স ডায়েট নিতে হবে এবং পোর্শন সাইজকে কন্ট্রোল করতে হবে, মুভ অ্যারাউন্ড টু স্টে অ্যাক্টিভ, সবসময় একটু হাঁটাহাঁটির মধ্যে থাকতে হবে। যদি কেউ আগে ক্যাফিনেটেড ড্রিঙ্ক খেত, কফি, টি, কার অভ্যাস থাকে, অনেকেরই অভ্যাস থাকে, এটাকে প্রি প্রেগনেন্সিতে কাট অফ করার একটা চিন্তা ভাবনা করতে হবে, কারণ ওই সময় হঠাৎ করে উইথড্রল হেডেক একটা হতে পারে। যদি কেউ খেতে চায়, শুড নট হ্যাভ মোর দেন 200 মিলিগ্রাম অফ ক্যাফিন এ ডে। সাধারণত গ্রিন টির মধ্যেও থাকে, কিছু চকলেটে ওটা থাকতে পারে। এবং এই যে ওয়ার্কলোড, ওয়ার্কিং মাদের ক্ষেত্রে ম্যানেজিং দ্য ওয়ার্ক একটা ইম্পর্টেন্ট শব্দ, যে ওয়ার্কটাকে ম্যানেজ করতে হবে অফিসিয়ালি টাইমের সাথে স্যুট করে, এবং একটা ফুড ডায়েরি রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ফুড ডায়েরিটা তাকে অনেক কিছু মনে করাতে সাহায্য করবে, অনেক কিছু বাদ দিতেও সাহায্য করবে। এবং এই যে ফাস্টিংটা আমরা কিভাবে আর সহজলভ্য করতে পারি, মানে এই রোজাটা মায়ের যেন কষ্টদায়ক না হয়। সাধারণত যেহেতু ডিহাইড্রেশন থাকে, ফ্লুইডের পরিমাণটা কম থাকে, কনস্টিপেশন একটা মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে প্ল্যান্টি অফ হাই ফাইবার ফুড যখন রোজাটা ভাঙা হয়, তখন খেতে হবে হোল গ্রেনস, ফ্রুটস এবং বেশি বেশি করে পানি। আর ইনডাইজেশন যেটা হচ্ছে স্পেশালি বিফোর ডন, যেটা হয় ভোর রাতের আগে, দেন গোয়িং ব্যাক টু বেড, অ্যাভয়েড ইটিং। আমরা যদি হাই ফ্যাট বা সল্টি ফুড গুলো অ্যাভয়েড করতে পারি, তাহলে সেক্ষেত্রে রোগীকে বলতে পারে ওই মাদের ক্ষেত্রে ইনডাইজেশনটা সে স্কেপ করতে পারবে। এবং একটা জিনিস বলা হয়, টেক থিংস ইজি অ্যান্ড একসেপ্ট হেল্প হোয়েন ইট ইজ অফার্ড। সব বিষয়গুলোকে ইজি ভাবে নিতে হবে, যে এই মায়ের শারীরিক পরিবর্তন তো প্রেগনেন্সিতে হয়, এবং রোজা রাখা বা ফাস্টিং অবস্থায় তার কি কি হতে পারে, যদি এটাকে তাকে ইনফর্ম করা হয়, তাহলে সে আগে মানে এই জিনিসগুলোকে আরো সহজভাবে নিবে। লং ডিস্টেন্সে হাঁটবে না, কোনো ভারী জিনিস নিবে না, হাউস হোল্ড যে ওয়ার্ক লোডটা থাকে সেটাকে কাট ডাউন করে থাকবে। এই বিষয়গুলো আমরা সবাই আসলে নর্মাল প্রেগনেন্সিতে বলে থাকি। এখন হেলথ ইম্প্যাক্ট বলতে আমরা আসলে কি বুঝি, মানে এটা কি অ্যাডভার্স ইফেক্টটাকে আমরা বেশি চিন্তা করি আসলে, যে রোজা রাখার কারণে মা অথবা তার গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হবে কিনা। এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। একটা মা প্রেগনেন্সির আগে তার জেনারেল হেলথটা কেমন ছিল, অর্থাৎ জেনারেল হেলথ বিফোর প্রেগনেন্সি, তার কোন উইকে, জেস্টেশনাল কোন ট্রাইমেস্টারে
রোজাটা পড়েছে বা ফাস্টিং থাকতে হচ্ছে, এনি কোমরবিডিটি আছে কিনা, অথবা ফাস্টিং আওয়ার্স, এটা শীতের দিন নাকি গরমের দিন, এটাও একটা বিষয়, এবং অ্যাডিকুয়েট এন্টিনাটাল কেয়ারে মাটা আছেন কিনা, এবং একই সাথে মেন্টাল স্ট্রেংথ, তার মানসিক সহ্য ক্ষমতাটা কতটুকু, এটা একটা বিষয়। সবকিছুর উপরে আসলে ডিপেন্ড করে। এন্টিনেটাল কেয়ার যদি আমরা বলি, প্রেগনেন্ট মার এই রোজার সময় কি ধরনের এন্টিনেটাল কেয়ার আমরা নিতে পারি, এটা নর্মাল আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে 16টা ভিজিট বলি, এই ভিজিটটাই আসলে আমরা চাইবো যে সব মারা ফলো করুন। তারপরও বলি যে যদি এরকম কেউ নাও চায়, অন্তত 4টা ভিজিট যেটা আমরা বলি, সেই 4টা ভিজিটও যেন তারা করেন। এবং এখানে আমাদের টাইম শিডিউল গুলো আসলে দেওয়া আছে যে প্রথম 12 সপ্তাহে একবার যেতে হবে, মাঝখানে সেকেন্ড ট্রাইমেস্টারে দুবার, একবার 20 সপ্তাহে, একবার 26 সপ্তাহে, থার্ড ট্রাইমেস্টারে আমাদের আছে 30, 34, দেন 2 উইকস, 34 পরে 2 সপ্তাহ করে, টোটাল 8টা ভিজিট। এখন এই কেয়ারের উদ্দেশ্যটা কি? সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারে যদি মা রোজা রাখেন, ওই সময় যদি রোজার মাসটা থাকে, ইউজুয়াল বুকিং কেয়ারে আসবে, আমরা জেনারেল এবং সিস্টেমিক এক্সামিনেশন করব, যদি কোনো কোমরবিডিটি বা হাই রিস্ক ফ্যাক্টর থেকে আইডেন্টিফাই করব, এবং কিছু রুটিন ইনভেস্টিগেশন করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের এখন, আগে আমরা হাই রিস্ক মাদেরও বলতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা সবাইকে বলতে চাই যে 11 থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে একটা জেনেটিক স্ক্যান বা সোনোগ্রাম, যদি সেটা ফ্যাসিলিটি থাকে, অবশ্যই যেন করা হয়। আর সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা যেটা করি, রিপিট সিবিস, ইউরিনারি, এবং যদি কারো আগে থেকে ডায়াবেটিস থেকে থাকে, সেই ডায়াবেটিসের ব্লাড সুগারের মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে নাইস অনুযায়ী মান্থলি হিমোগ্লোবিন A1C করা হয় প্রেগনেন্সির সময়। আর অবশ্যই 18 থেকে 20 সপ্তাহের মধ্যে অ্যানুয়ালি স্ক্যানটা করা হয়। থার্ড ট্রাইমেস্টারে এটা তো খুব ইম্পর্টেন্ট, এই সময়টা আমরা জেনারেল অবস্টেট্রিক এক্সামিনেশন, পার্টিকুলারলি সিম্ফাইসিও ফান্ডাল হাইটটা দেখা হয়, যে এখানে আসলে ফিটাল গ্রোথটা কেমন হচ্ছে। অনেক সময় দেখা অ্যামনিওটিক ফ্লুইড, কিছু কিছু স্টাডিতে দেখা গিয়েছে যে পানির পরিমাণ কমে যেতে পারে অ্যামনিওটিক ফ্লুইড, সেক্ষেত্রে মানে মনে হতে পারে যে হ্যাঁ এটা অলিগোহাইড্রোনিয়াস কিনা। আর ওজিটিটি হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে গ্রোথ স্ক্যান এবং বায়োফিজিক্যাল প্রোফাইল আর ডপলার স্টাডিটা আমরা সিলেক্টেড কেসে যাদের প্রয়োজন অনুযায়ী। আর স্পেশাল ইনভেস্টিগেশন গুলো হবে যদি কোমরবিডিটি থাকে, অবশ্যই সাথে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকতে হবে। এখন আমরা দেখি যে স্টাডি গুলো আমাদের এসে কি বলে, যে যে ভয়টা আমরা পাই প্রেগনেন্সিতে ফাস্টিংটা মার বা বাচ্চার কি হবে। দেখা যাচ্ছে যে 37 রেকর্ডস টুইটিং টু স্টাডি, এবং অনেকগুলো, মোটামুটি 31,000 প্রেগনেন্সির উপর যে ডাটাটা এসছে, দেখা যাচ্ছে যে ফাস্টিং ডাজ নট অ্যাডভার্সলি এফেক্ট দ্য বার্থ ওয়েট এন্ড প্রিটার্ম ডেলিভারি। যদিও তারা বলছে ইনসাফিসিয়েন্ট এভিডেন্স রিগার্ডিং পটেনশিয়াল ইফেক্ট অন আদার পেরিনেটাল আউটকাম। একই সাথে বলছে ফার্দার স্টাডি নিডেড, এটা স্টাডি 2018 সালে। এখন স্টাডি অন ফিটাল ইফেক্ট, কিছু স্টাডি করে যেটা দেখা গিয়েছে, সামারি যদি বলতে চাই, যে amniotic fluid index significantly reduced, biparietal diameter increased in some case during both second and third trimester, femoral legs small increase comparatively to BPD when Ramadan fasting during second trimester. Second trimester যদি ফাস্টিং হয়, সেক্ষেত্রে femoral legs একটু হতে পারে, but how inverse true when Ramadan occur both in second and থার্ড ট্রাইমেস্টার। যদি দেখা যায় সেকেন্ড ট্রাইমেস্টারের লাস্টের দিকে অথবা থার্ড ট্রাইমেস্টার শুরুর দিকে, তখন কিন্তু এটা ইনভার্স হয়ে যাচ্ছে। এটা 2023 একটা ইয়ে অনুযায়ী স্টাডি। যদি আমরা নিওনেটাল ইফেক্টের আরো রয়েছে, যেটা নিওনেটাল ওয়েট, সিগনিফিকেন্টলি লোয়ার নিওনেটাল ওয়েট, প্রিটার্ম বার্থ, এটা স্টাডি বলছে ডিসপাইট হ্যাভিং এ হায়ার ইনসিডেন্স অফ প্রিটার্ম বার্থ ইন দ্য ফাস্টিং গ্রুপ, দ্য ডিফারেন্স ইজ ইনসিগনিফিকেন্ট, অর্থাৎ এটা খুব একটা ভ্যারি করছে না। আব্বার স্কেলও সেরকম কোনো সিগনিফিকেন্ট কিছু পাওয়া যায়নি অ্যাকর্ডিং টু 2020 অক্সিজেন গাইনিক্যাল। So, fasting had no effect on amount of amniotic fluid throughout the pregnancy in pregnant women who were attentive to have regular sahur and iftar meal and sufficient fluid intake. সুতরাং আমরা যে স্টাডিগুলো দেখলাম, আমরা এখান থেকে, এই স্টাডিটা যদিও আগে হয়েছে, কিন্তু আসলে জিনিসটা এটাই আসে যে যদি আমরা যে ডায়েট, যেভাবে খাওয়া দরকার, যেরকম বিশ্রাম নেওয়া দরকার, এবং ইফতার এবং সেহেরিতে যে খাবারগুলো আমাদের খেতে বলা হয়, প্রচুর পরিমাণ পানি, ফলমূল, সবজি, দেখা যাচ্ছে যে প্রোটিন জাতীয় খাবার, ফ্যাটটাকে অ্যাভয়েড করে, এগুলো যদি খাওয়া যায় তাহলে কিন্তু সেরকম ইম্প্যাক্ট পড়ে না। এটা আর একটা স্টাডিতে দেখা গেছে যে প্লাসেন্টাল ওয়েট একটা সিগনিফিকেন্ট লোয়ার থাকে ফাস্টিং গ্রুপে, কিন্তু প্রিটার্ম ডেলিভারিতে সেরকম কোনো ইফেক্ট আসে না। রিসেন্ট 2023-তে এখানে একটা বলা হচ্ছে যে এভিডেন্স বেসড গাইড ফর অবস্টেট্রিশিয়ান, একই কথা, যে ফাস্টিং মে এফেক্ট সাম ইন্টিনেটাল ফিটাল টেস্টিং ইন্ডিসেস, কিছু কিছু, যেমন নন স্ট্রেস টেস্ট, অর্থাৎ আমরা যেটা সিটিজি বলি, সেখানে কিছু ভ্যারিয়েশন হতে পারে, লোয়ার অ্যামনিওটিক ফ্লুইড লেভেল এন্ড লোয়ার বায়োফিজিক্যাল প্রোফাইল স্কোর। আমরা সবাই জানি বায়োফিজিক্যাল প্রোফাইলে স্কোর থাকে ইনক্লুডিং সিটিজি 10
এবং সেখানে এই স্কোর গুলো কিছুটা লোয়ার হতে পারে, একদম বেশি সেটাও কিন্তু বলা নাই। আবার বলা হয়েছে কারেন্ট লিটারেচারে যে লং টার্ম ইফেক্ট অফ ফাস্টিং অন অফস্প্রিং সাজেস্ট পসিবল অ্যাডভার্স ইফেক্ট বাট মোর ডাটা রিকোয়ার্ড, মানে অর্থাৎ পসিবিলিটি তারা একটা করছে, কিন্তু সেটা ডাটাকে এস্টাবলিশ করতে হলে যে পরিমাণ ডাটা দরকার সে পরিমাণটা এখনো আসলে আসেনি। ফাস্টিং অ্যাসোসিয়েটেড আমরা যেটা বললাম লোয়ার বার্থ ওয়েট পার্টিকুলার ফর ফার্স্ট ট্রাইমেস্টারে যদি ফাস্টিং হয় সেক্ষেত্রে কিন্তু বার্থ ওয়েটটা একটু কম হতে পারে। আর ডায়েটারি কম্পোজিশন নট অল্টার স্লিপ প্যাটার্ন এগুলো আসলে খুব বেশি ভ্যারি করে না। তো সেক্ষেত্রে আমি এখন এখানে যেটা আসলে বলতে চাচ্ছি, কনক্লুশনে এটা লিখেছি, কিন্তু তার আগে আমি একটু জিডিএম সম্পর্কে বলতে চাই। যেহেতু রোজা আর ডায়াবেটিস একটা বিষয়, তো আমার কিছু স্লাইড এখানে আছে, আমি ওখানে জাস্ট একটু জানার জন্য যে আমাদের বাংলাদেশের প্রিভিলেন্সটা কি অ্যাকর্ডিং টু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন 13%, কিন্তু একটা স্টাডি 2022 মার্চে আছে ওভারঅল প্রিভিলেন্স কিন্তু 35%, তার মানে বার্ডেনটা অনেক বেশি। ইন্ট্রোডাকশন স্লাইডে আমি গেলাম না, আমাদের মেইন গোলটা কি হবে রামাদানে ডায়াবেটিক মা যদি হয়, তার মানে গুড গ্লাইসেমিক কন্ট্রোল থাকতে হবে, অ্যাডাপ্টেশন টু সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং, অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য নিউট্রিশন, অ্যাভয়েড ম্যাটার্নাল কমপ্লিকেশন। কি অ্যাভয়েড করতে হবে, যে এই সময় হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডিহাইড্রেশন এবং অনেক সময় থ্রম্বোসিস হতে পারে, সেই সেটা সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, এবং নিওনেটাল যে কমপ্লিকেশন হতে পারে সেগুলো আমাদের আইডিয়া রাখতে হবে। বিভিন্ন সময় মুসলিমদের মানে এক এক সোসাইটির জন্য অনেক সময় একটু কনফিউশন আসতে পারে, সেটাতে আমরা না গেলাম। আমরা যেটা এই স্লাইডটাকে গুরুত্বপূর্ণ স্লাইড বলবো, রিস্ক ক্যাটাগরাইজেশন উইথ ডায়াবেটিস ইন ফাস্টিং। কিরকম যে ভেরি হাই রিস্ক আমরা কাদেরকে বলছি, যদি কারো রামাদান অর্থাৎ রোজার আগে সিভিয়ার অর রিকারেন্ট এপিসোড অফ হাইপোগ্লাইসেমিয়া, ফাস্টিং এর 3 মাস আগে যদি কোনো পেশেন্টের এরকম 3 মাস রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়, অথবা হিস্ট্রি অফ রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া এর আগে আছে, অথবা আনঅ্যাওয়ারনেস সে জানেও না, পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অর হাইপার osmolar hyperglycemia 3 months before Ramadan, any type of acute illness, pregnancy with pre-existing diabetes or GDM with glucose lowering agent যদি আগে থেকে সে খায়, এবং poor control type 1 DM or comorbidity like chronic kidney disease। এইগুলো হচ্ছে ভেরি হাই রিস্ক। আর হাই রিস্ক তাদের মধ্যে আমরা বলবো সাস্টেন পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল, অনেক ধরে আছে সাস্টেন করছে, ওয়েল কন্ট্রোল টাইপ 1, ওয়েল কন্ট্রোল টাইপ 2, কিন্তু মাল্টি ডোজে তাকে নিতে হচ্ছে অথবা মিক্সড ডোজে নিতে হচ্ছে, প্রেগন্যান্সি উইথ প্রি এক্সিস্টিং ডায়াবেটিস আর জিডিএম কন্ট্রোলিং উইথ ড্রাগ, সিকেডি স্টেজ 3 এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এদেরকে বলা হয় হাই রিস্ক, অর্থাৎ ভেরি হাই রিস্ক এবং হাই রিস্ক। তাহলে মডারেট টু লো রিস্ক কারা, people with well controlled diabetes mellitus treated with one or more of the following, like লাইফস্টাইল ইন্টারভেনশনে যদি কেউ থাকে, অর্থাৎ শুধুমাত্র ডায়েটে আছে, মেটফরমিন, ট্রান্সপোর্টার 2 যারা খায়, থাইরয়েড এবং বেজাল ইনসুলিন যারা নিচ্ছে, এদের জন্য আমাদের অ্যাডভাইস কি থাকবে, যে সমস্ত যারা ভেরি হাই রিস্ক গ্রুপ মা, তাদের জন্য আমরা বলবো মাস্ট নট ফাস্ট, অর্থাৎ রোজা রাখাটা উচিত হবে না, একদমই না, অবশ্যই না। আর হাই রিস্ক যদি বলে উচিত হবে না মানে শুড নট ফাস্ট। লো রিস্ক যদি বলি ক্যান ফাস্ট বাট উইথ ক্লোজ মনিটরিং, অর্থাৎ রোজা রাখতে পারবেন কিন্তু মনিটরিংটা আমাদের ক্লোজ হতে হবে, এডুকেট হতে হবে। আর নর্মাল যে এন্টিনেটাল কেয়ার, এটা আমরা জানি এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, আমাদের ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, আমাদের মেডিসিনে আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান, ফিটোমেটারি মেডিসিন স্পেশালিস্ট, এগুলো তো আমাদের আছে। আচ্ছা হ্যাঁ, নিউট্রিশনাল কেয়ার মিল প্ল্যানিং, প্রেগন্যান্ট ওমেন উইথ ডায়াবেটিস শুড সিক ডায়েটারি অ্যাডভাইস, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে একজন প্রেগনেন্ট মা তো জানবে যে প্রেগনেন্ট, সে কি ফার্স্ট ট্রাইমেস্টার যদি প্রেগনেন্ট হয়, অথবা সে জানে তার এলএমপি কেউ যদি ট্রাই করতে থাকে, তাহলে অবশ্যই আগে থেকে আসলে যদি প্ল্যানিং এর আগে থেকেই যে হ্যাঁ এরকম সময় রোজা রাখতে পারে, তাকে এই ডায়েট প্ল্যান গুলো মাথায় রাখতে হবে। এবং যখন রোজার সময়, এটা বারবারই বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, ফ্রুটস খেতে হবে, এবং অতিরিক্ত 2 থেকে 3 লিটার পানি খেতে হবে। অনেকেই আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠতে পারবো না, বা একবারে খেয়ে শুয়ে পড়ি, এই জিনিসটা অবশ্যই প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে করা যাবে না, অবশ্যই ভোর রাতে যে খাবার সেটা তাকে খেতে হবে। স্লাইড দরকার নাই, মনিটরিং আমরা মোর অর লেস সবাই জানি।
আরেকটা কথা, all pregnant women with diabetes should also be made aware that testing blood glucose level with a fingerprint test does not break their fast. এটা একটা ইম্পর্টেন্ট কথা, এটা অনেকের মধ্যে আছে যে আমি যে এতবার টেস্ট করব মনিটরিং এর সময় হয়তো আমার রোজাটা ভেঙে যাবে। should check blood glucose level as indicated, যার জন্য patient to patient ভ্যারিয়েট করবে। self monitoring blood glucose the gold standard. However, relying on during Ramadan fasting might be misleading. যদি আমি শুধু এটার উপর রিলাই করি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মিসলিডিং হতে পারে। সেজন্য অনেক সময় আমাদের কিন্তু ল্যাব করতে হতে পারে। আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই এই সময় আমরা আমাদেরকে সাজেস্ট করব। নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইভেন এক্সারসাইজ হালকা, এটাও কিন্তু করা যায়। আর বিশেষ করে তারাবির নামাজ এই সময়, রমজানের সময়, এটা কিন্তু অনেকটা মাদের এক্সারসাইজের মতো কাজ করে, মানে এটার জন্য আলাদা নেওয়া দরকার হয় না। আচ্ছা, আর ড্রাগস আমরা জানি ডিউরিং প্রেগনেন্সি মেজরিটি ওমেন should be treated with best drug আমরা এখন পর্যন্ত ইনসুলিন, কিন্তু কেউ যদি মেটফরমিনে বিশেষ করে 20 উইকস এর পরে এটা খেতে চায় খেতে পারবে। এবং গ্লিমেনক্লামাইড, এটা স্টাডি আসলে অনেক ভাইস ভার্সা কন্ট্রোভার্সি আছে এই দুটোতেই। আচ্ছা, এখন আসি আমরা ওই মাটা, যে মাটার ডায়াবেটিস, তাকে টার্গেট লেভেলটা আমরা কখন তাকে কিভাবে আমরা ফিক্সড করে দেব। এই টার্গেট লেভেলটা থাকবে যে ফাস্টিং বিটুইন, মানে ফাস্টিং লেভেলটা থাকবে 3.9 to 5.3 মিলিমোল পার লিটার। আমরা নর্মালি যখন নন ফাস্টিং অবস্থা থাকে আমরা বলি টার্গেট লেভেলটা ছিল 5.3, কিন্তু পোস্টপ্রান্ডিয়াল ফাস্টিং এবং নন ফাস্টিং দুটো ক্ষেত্রে কিন্তু পোস্টপ্রান্ডিয়াল কিন্তু 6.7 এই লেভেলের মধ্যে রাখা হচ্ছে। এবং তাকে বুঝতে হবে যে একটা মায়ের যদি হাইপোগ্লাইসেমিয়ার সিমটম কি সেটা মাকে বলে দিতে হবে। এবং ব্লাড সুগার যদি 3.9 এর নিচে নামে, যদি আনওয়েল ফিল করে, ফিটাল মুভমেন্ট কমে যায়, অবশ্যই এই মাটা রোজা ভেঙে ফেলবেন। উইথ ইনসুলিন গ্লুকোজ মনিটরিংটা আমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু আমরা করব। আগেই বলেছি যে ফিঙ্গার প্রিকে রোজা নষ্ট হবে না। দেখা যাচ্ছে রেগুলার সেলফ মনিটরিং ইনশিওর দ্যাট দে আর উইদিন দ্য রিকমেন্ডেড টার্গেট, অর্থাৎ যে টার্গেটটা বলা হয়েছে তাদের ওই টার্গেটটা দিতে হবে। এবং অ্যাটলিস্ট তাদেরকে বিফোর সানসেট আমরা বলি, মানে ইফতারের একটা করতে হবে, 1 থেকে 2 ঘন্টা খাওয়ার পরে। এটাও ডিপেন্ড করবে যে মিল সে কয়বার নিচ্ছে, এবং দিনের বেলা সারাদিনে যখন রোজা থাকছে তার মধ্যে যে একটা বার সে করবে, পার্টিকুলারলি আফটারনুন, অর্থাৎ সেহরি ইফতারির আগে, ওই সময় তো বেশি হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। এবং যে কোনো সময় এটাও মাকে বলে দিতে হবে যে সারাদিন রোজা রাখার মধ্যে যে কোনো সময় আপনি যদি খারাপ বোধ করেন বা মাথা ঘোরায় বা খুব ক্লান্ত লাগে, আপনি তখনই একবার করে নিতে পারবেন। আচ্ছা, এখানে অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর আছে। পোস্টপ্রান্ডিয়াল মিল পোর্শন যদি খুব বেশি হয় সেটা আমাদের রোগীকে অ্যালার্ট করে দিতে হবে। এবং এক্সারসাইজ যেটা আমরা সাধারণত বলি যে এটা যদি করতে হয় তাহলে একটু টাইমিংটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। সাধারণত বলা হয় যে 2 ঘন্টা পরে, সানসেট মিলে 2 ঘন্টা পরে যদি হালকা 10 মিনিট এক্সারসাইজ করতে চান মা, করতে পারবেন। আচ্ছা, এখানে এই চার্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের 2021-এর যে চার্টটা। আমাদের আসলে কন্টিনিউয়াস ইনসুলিন পাম্পটা তো বাসায় এটা হয় না, এটা আসলে মনিটর আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ব্যাজাল বোলাস ডোজ ইউজুয়ালি এটা ফলো করি। বিশেষ করে ফিটাল মেডিসিন এটা করা হয় ব্যাজাল বোলাস ডোজ। এটা হতে পারে কনভেনশনাল, হতে পারে অ্যানালগ। প্রিমিক্সটা একেবারে ইউজ করা হয় না। যেটা অ্যানালগ যদি হয়, এটা মাথায় রাখতে হবে, যদি ব্যাজাল ইনসুলিন অ্যানালগ টাইপের দেওয়া হয় তাহলে অবশ্যই এটা নর্মাল যেটা নেওয়া হতো রাতের যে ডোজটা 10টার দিকে নেওয়া হতো, এটা রোজার সময় যেটা করবে ইফতারিতে নিবে কি নর্মাল ডোজের 30 থেকে 40% রিডাকশন করে নিতে হবে তাকে। আর যে রেগুলার যে ইনসুলিন আছে সেটা শহরের বা ভোর রাতে যেটা নিবে প্রথম, সেটা 30 থেকে 50% রিডাকশন করবে। এবং সারাদিন যেহেতু না খেয়ে থাকে, প্রি লাঞ্চের যে সময়টা নেওয়ার কথা সেটা স্কিপ করে যাবে। এবং ইফতারে যে ডোজটা নিবে সেটা অ্যাডজাস্ট হতে হবে তার 2 ঘন্টা পরে, অর্থাৎ গ্লুকোজ মনিটরিং এর পরে যে লেভেলটা থাকতেছে এটা আসলে প্রথম দিন অ্যাডজাস্ট হবে না, পরের দিন গিয়ে ওই অনুযায়ী আমাকে গ্লুকোজটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর যদি ইন্টারমিডিয়েট এবং রেগুলার ইনসুলিন হয়, মানে বেজালটা না নিয়ে, সেক্ষেত্রে বলা হচ্ছে যদি ইন্টারমিডিয়েট ইনসুলিন কেউ নেয় তাহলে মর্নিং যেটা নিত সেই ডোজটাই ইফতারের সময় নিবে। আর সাহুরের সময় নিবে আগে যেটা সে পেত তার 50%। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিভ, যেটা এনপিএস। আর যদি রেগুলার ইনসুলিন হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইফতারের ডোজটা আগের মতো অ্যাডজাস্ট করে নিবে এবং ভোর রাতের ডোজটা আগের চেয়ে 50% কম নিবে। এবং একই সাথে সন্ধ্যায়, মানে আফটারনুনের যে ডোজটা আগে ছিল ইন্টারমিডিয়েট, সেটাকে স্কিপ করে যাবে। এই হচ্ছে কথা। আর সেলফ মনিটরিংটা এখানে একটা আসলে ইমেজ দেওয়া আছে। ইমেজটা পার্টিকুলারলি 4টা মানে লেভেল করলেই হয়। যেটা আমরা বলি সেহরি খাওয়ার আগে একটা আমরা যেটা বলা হয়, তারপরে হচ্ছে সেখান থেকে আমরা যদি চিন্তা করি যে মাঝখানে 12টার
দুপুর 12টার আগে আমরা একটা করব, দুপুর 12টার সময় একটা করব, এবং একই সাথে যেটা বলা হয় মিড ডে, যেটা দুপুর 12টা, তারপর মিড আফটারনুন, এরপরে ইফতারি ঠিক আগে প্রি সানসেট বলা হয়, আর লাস্টে হচ্ছে 2 ঘন্টা পরে ইফতারি। এটা হচ্ছে এই 6টার শিডিউল। এবং 7 নম্বর যেটা মাঝখানে দেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে কোনো সময় যদি পেশেন্টের খারাপ লাগে, হাইপোগ্লাইসেমিয়া যেটাই হোক না কেন, এটা হাইপো হতে পারে, হাইপার হতে পারে, তাহলে যে কোনো সময় পেশেন্ট এই মনিটরিংটা করতে পারবে। তাহলে আমাদের সময়ের কি অবস্থা? আমাকে কি শোনা যাচ্ছে? ম্যাডাম জি আপনি ম্যাম, কন্টিনিউ করেন। ম্যাম আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, না এখন মোটামুটি এটাই না, এখন ম্যাডাম আছেন তো, সময় তো আধা ঘন্টা হয়ে গেছে মনে হয়। অসুবিধা নাই। আলটিমেটলি যেটা ম্যাডাম, আসলে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ইনসুলিনটা খুব গুরুত্বপূর্ণ, তো এই জন্য এটার উপরে আমি একটু এমফাসিস দিলাম যে আমরা তাদের ক্ষেত্রে কিভাবে ডোজটা অ্যাডজাস্ট করব। এখন ম্যাডাম এটা আর কারো যদি কোয়ারি থাকে আমি বলতে পারি, আমার মোটামুটি এটা কিন্তু শেষ হয়ে গেছে। কনক্লুশনে আমি যদি একই মানে অ্যাজ এ হোল যেটা আমি বলতে চাই, আসলে নর্মাল যে ফিজিওলজি প্রেগনেন্সিতে যে চেঞ্জটা হয়, আসলে ফ্লুইডের লেভেলটা সারাদিন না খাওয়ার কারণে ডিহাইড্রেশন হওয়ার চান্সটা থাকে, এর কারণে ভার্টাইগো ডিজিনেস যেটা হতে পারে, সেটা যদি ইফতারি এবং সেহেরিতে অ্যাডিকুয়েট পরিমাণ পানি, শাকসবজি, এবং বলা হয় যে আমরা বলি যে ওটস খাওয়া বা লাল আটার রুটি খাওয়া, এগুলো যদি খেতে পারে সেটা খুবই ভালো। এবং একই সাথে ইফতারিতে আমরা তো খেজুর একটা খেতে পারি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে, আর নর্মাল পেশেন্ট তো 2-3টা খেতে পারে। দইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দইও কিন্তু পেশেন্ট খেতে পারবে, এবং এক্সট্রা 2 থেকে 3 লিটার পানি, এটা মনে রাখতে হবে। আর ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা ইনসুলিনে থাকেন তারা ইনসুলিনের ডোজটা, এই ধারণাটাকে মাথায় রাখতে হবে যে ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। এবং অনেক সময় 20 to 30, এন্ডোক্রাইনোলজিস্টের একটা সেমিনারে গিয়েছি, ওনারা বলেন 20 to 30%, কিন্তু আমি যেহেতু এখানে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন চার্টটা দেখালাম, সেখানে ওনারা বলছেন যে বেজাল ইনসুলিনও 50% কমাতে হবে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিংও যদি কেউ ইউজ করে সেটাও 50%, এবং একই সাথে রেগুলার ইনসুলিনও কিন্তু 50% অ্যারাউন্ড কমাতে হবে, যেটা রোজার আগে উনি নিতেন, যেই শিডিউলটা রোজার সময় এটা কমাতে হবে। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমরা যেটা বলি যে ফাস্টিং ডিউরিং প্রেগনেন্সি উইল ডিপেন্ড অন ডিফারেন্ট ফ্যাক্টর, মানে শুধুমাত্র পেশেন্টের যে ফ্যাক্টরগুলো আমি বলেছি, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ বিফোর রামাদান, এবং তার গর্ভস্থ সন্তানের কন্ডিশন, তার কোমরবিডিটি আছে কিনা, তার হ্যাবিটটা কিরকম, এই সব কিছু মিলে আমাদের এটা ডিপেন্ড করবে যে তার হেলথ ইম্প্যাক্টটা কেমন হবে। Systemic review showed that association between Ramadan fasting and birth and long-term outcome is not supported by strong evidence. এটা হচ্ছে বলার বিষয় যে যতগুলো স্টাডি হয়েছে, এক একটাতে প্লাসেন্টাল ওয়েট কমেছে, ফিটাল ওয়েট কমেছে, কোনোটাতে এফআই, সবই আছে অল্প অল্প স্টাডি। সুতরাং to further elucidate the consequences, large prospective study and novel retrospective sibling study taken into account socioeconomic, lifestyle and biomedical confounding factors are needed. And last of all, take home message: if we give adequate nutrition, avoidance of dehydration and indigestion by taking plenty of fluid, adequate rest, as well as regular maternal and fetal monitoring through optimum antenatal care, then good outcome of pregnancy in Ramadan fasting. Thank you all for patience hearing. অনেক ধন্যবাদ ডক্টর আরিফা শারমিন ম্যামকে আমাদের সামনে এত সুন্দর করে সব বিষয়গুলো তুলে ধরার জন্য। আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে আছেন শ্রদ্ধেয় ডক্টর রাশিদা বেগম ম্যাম। আমি ম্যামকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের সেশন সম্পর্কে কিছু বলার জন্য, তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। থ্যাংক ইউ আরিফা শারমিন সোমাকে অত সুন্দরভাবে বিস্তারিত সবকিছু বলার জন্য। এটা অবস্টেট্রিশিয়ানদের জন্য আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই রোজা এলেই আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ম্যাডাম আমি রোজা রাখতে পারবো কিনা। তো সেই ব্যাপারে খুব সুন্দরভাবে বিস্তারিত বলেছে।
আমার আর কিছু বলার নেই, ও সবকিছু কভার করেছে। এখন যেহেতু রোজা ফরজ কাজ, প্রেগনেন্সি মানে আমরা বলি যে সকল প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকি বা বেশি ঝুঁকি। যাদের বেশি ঝুঁকি তাদের হাই রিস্ক প্রেগনেন্সি বলি, কিন্তু বাকিরা কিন্তু নট রিস্ক ফ্রি। হ্যাঁ, তারা স্বল্প ঝুঁকিপূর্ণ। সেরকম প্রেগনেন্সি মানে সম্পূর্ণ সুস্থতা নয়, কিছুটা হলো অসুস্থতা, কারণ এখানে ফিজিওলজিটা ভীষণভাবে অল্টার হয়, যদিও প্যাথোলজিক্যাল পর্যায়ে যায় না, কিন্তু ফিজিওলজি অল্টার হয় বলে পেশেন্টের কিন্তু খারাপ লাগা নর্মালি একটু থেকেই যায়। প্রেগনেন্সিতে নিউট্রিশনের দরকার হয় অনেক বেশি এবং ব্যালেন্সড ভাবে খাওয়ার প্রয়োজন হয়। এখন বাচ্চা মা দুজনের সাপোর্ট দিতে হয়, এবং বাচ্চা তৈরি হওয়ার জন্য অনেক বেশি আমাদের আয়রন, ক্যালসিয়াম, আদার ফুড নিউট্রিয়েন্ট সবকিছু দরকার হয় বলে খেতে হয় বেশি। এখন সেইখানে বেশি খেতে হয় যদি, আর সেখানে যদি রমজানে না খেয়ে থাকতে হয়, তাহলে কিভাবে ব্যালেন্স করবে? একটানা 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে বাকি সময় রাতে ওইটুকু সময় যতটুকু সময় নির্ঘুম থাকবে, সেই সময় সে কতটুকু খাবার ওভাবে ব্যালেন্স করে খাবে, সেটা একটা ব্যাপার থাকে। সেই জন্য প্রেগনেন্সিতে একটু রিল্যাক্স করে দেওয়া হয়েছে। ও যেটা বললা তখন আরিফা, যে সাইন্টিফিক দিকটা, ইসলামিক দিক থেকে যদি বলি, যেটাকে শিথিল করে দেওয়া হয়েছে, তার মানে প্রেগনেন্সি মানেই রোজা রাখার দরকার নেই তা নয়। ও যেমন বলেছি যে লো রিস্ক যারা তারা থাকবে, একেবারে কম ঝুঁকি যাদের, যারা যারা সুস্থ আছে সম্পূর্ণ, তারা রোজা রাখবে। এবং কিভাবে সে ডায়েটটা মেনটেন করবে বলেছে, আমাদের পানি বেশি করে খেতে হবে, খাবার ওই রাতে ওইটুকু সময় হয়তো অল্প অল্প করে যে কবার পারে সে খাবে। কিন্তু যদি কেউ অসুস্থ বোধ করে, এটা খেয়ে যদি কেউ ভালো থাকে, তাহলে ওয়েল গুড, সে একজন সুস্থ মানুষের মতোই খাবে, কিন্তু তাকে আমরা কেয়ার করবো, তাকে একটু পর্যাপ্ত রেস্ট দিতে হবে। বাড়িতে আমরা যেমন চুলার কাছে গিয়ে ইফতারি করলাম, তৈরি করলাম চুলার কাছে গরমে, আমাদের কিছু যাবে আসবে না, কিন্তু ও হাইড্রেশন মেনটেন করতে হবে। বারবারই বলছে যাতে ডিহাইড্রেটেড না হয়। তো যেহেতু সে সারাদিন পানি খাবে না, একটা ডিহাইড্রেশনের প্রশ্ন থাকে। তারপর যদি সেই এই গরমে যেমন চুলার কাছে গিয়ে সে ইফতারি তৈরি করতে থাকে, তাহলে আরো সোয়েটিং হবে, তার আরো ডিহাইড্রেটেড থাকবে। কাজে পরিবার থেকে তাদেরকে বুঝতে হবে যে এই মেয়েদেরকে আমরা যেন এক্সট্রা কোনো কাজের লোড না দিই, তাদেরকে একটু রেস্টে রাখতে হবে। তারা যেটা বললাম যে প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সি হলেও সে একটা সুস্থ মানুষের চেয়ে কিছুটা হলেও একটু সিক ফিল করবে। কাজে এই যত্নটা করতে হবে, যত সুস্থ সে থাকুক, যত লো রিস্কি হোক। আর যদি ডিজিজড হয়, সেটা তো বিশেষ করে ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিসের নর্মালি রোজা ছাড়া অবস্থাতেই তো আমাদের একটু ব্লাড সুগার বাড়লে কতবার ব্লাড টেস্ট করি, খাবারটা সেই গ্লাইসেমিক ইন্ডেক্স, খাবার কার কম কার বেশি এগুলো চিন্তা করি, কার্বোহাইড্রেট কাটেল করে কত প্রোটিন খাওয়া যায়, এই হিসাব নিকাশ কিন্তু খুবই জঘন্য। একজন ডায়াবেটিক পেশেন্ট সেটা বুঝবে। সেখানে যদি প্রেগনেন্ট পেশেন্ট, প্রেগনেন্সি ইটসেলফ ডায়াবেটিস ইন্ডাস্ট্রি কন্ডিশন, তারপর যদি সে প্রাক ডায়াবেটিস থাকে, তো তার জন্য কিন্তু আরো মুশকিল। সেজন্য যদি ইনসুলিন লাগে, ইনসুলিন যদি সারাদিনে 3 বার লাগে, তাদের জন্য কিন্তু একটু কনসিডার করার ব্যাপার আছে যে সে অত স্ট্রিক্টলি ফলো করে রোজা রাখতে পারবে কিনা। এখন সেই অসুস্থ যদি থাকে, যে রিয়েলি সে যদি অসুস্থ থাকে এবং ডাক্তারের ফলো আপে থেকে সে যদি অবস্টেট্রিশিয়ান যদি বলে যে না তোমার জন্য রোজা রাখাটা ঠিক হবে না, তাহলে সে রোজা রাখবে না। এবং মেডিকেল গ্রাউন্ডে যদি রোজা না রাখে, তাহলে সে একটা রোজার বদলে আর একটা রোজা পরবর্তীতে, যে কাজা বলি আমরা, সে পরবর্তীতে আরেকটা রোজা কাজা করতে পারবে। কাজা যদি না করে, তাহলে কাফারা দিতে হলো তাকে হয়তো বলা হয় যে একজনকে সারাদিনের খাবার তাকে দিতে, সাইমultaneously করতে পারে। সে রোজার সময়ই কোনো একজন রোজাদার ব্যক্তিকে তার সারাদিনের খাবার দিল। কিন্তু কেউ যদি অসুস্থ না থাকে বা ক্যাপাবল থাকে, রোজা করতে পারে, তাহলে ইচ্ছা করে যদি রোজা না রাখে, সেখানে কিন্তু নর্মাল মানুষের মতোই কাফারা দিতে হলেও তার তখন কিন্তু আর কাজা হবে না রোজা। হ্যাঁ, সে একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখতে পারবে না, তখন তাকে কাফারা দিতে হবে। সেই কাফারা কিন্তু অনেক কঠিন। সে 60 জন মানুষের দুবেলা খাবার দেওয়া, অথবা সম পরিমাণ ফিতরার টাকা যেভাবে দেয় সেইভাবে দেওয়া, এটা একটু কঠিন। কিছু কিছু রিল্যাক্স যেমন আছে, আবার সেই কঠিন জিনিসটাও বর্তায়। এই প্রেগনেন্ট মা যারা আছেন, তাদের
প্রতি সাজেশন হলো যে অবশ্যই এন্টিনাল চেক আপের কথা আরিফা যেটা বললো সেটা যেতে হবে। আপনি নিজে যতটুকু বুঝেন এবং ডাক্তার হেলথ চেক আপ করে আপনার বাকিটা সহায়তা করবে যে আপনার সামগ্রিক হেলথ স্ট্যাটাস কেমন আছে সেটা অ্যাসেস করে আপনি রোজা রাখতে পারবেন কিনা। যদি পারেন, যেমন একজন সুস্থ যখন থাকে তার আমি যদি দেখি যে বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে, তার লাইকার ভলিউম ঠিক আছে, বাচ্চার নড়াচড়া সবকিছু ঠিক আছে এবং উনি নিজেও ফিট আছে, সেক্ষেত্রে আমি কিন্তু সাজেস্ট করি যে যতদূর আপনার শারীরিক অবস্থা আছে তাতে রোজা না রাখার কোনো কারণ নেই। এখন রাখবেন কি রাখবেন না সেটা আপনার চয়েস, কিন্তু আপনি রোজা রাখার দরকার নেই সেটা আমি বলতে পারবো না, বলা উচিত হবে না। কিন্তু আপনি যদি সিক থাকেন তাহলে ডেফিনেটলি আমি বলবো যে আপনার প্রেশার বেশি, আপনার প্রেশারের ওষুধ খেতে হবে, সেটা শুধু ইফতারের পরে বা সেহরির পরে খেলে হবে না, হয়তো মাঝখানে দিনের কোনো এক সময় যদি প্রেশার বেড়ে যায় বা ডায়াবেটিস ব্লাড সুগার যদি আনকন্ট্রোল, যে আমরা প্রিক করে তো টেস্ট করতেই পারি, অতটুকু ব্লিডিং এর জন্য রোজা ভাঙবে না। কাজে যদি দেখা যায় বা হাইপার এরকম কিছু হয়ে যায়, তখন তাকে হয়তো ওরাল ড্রাগ খেতে হতে পারে, অথবা হাইপো হয়ে গেলে তার খাবার খেতে হতে পারে। যদি সিক থাকলে সেখানে আমরা হয়তো ফিজিশিয়ান হিসেবে বললাম যে না, আপনার রোজা রাখা ঠিক হবে না। কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকলে সেখানে আরিফা আমাদের কিরকম কি বলতে হবে, এটাই তো যে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, রোজা রাখলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার বাচ্চারও কোনো ক্ষতি হবে না। এখন রাখবেন কি সেটাই রাখবেন না সেটা আপনার চয়েস। আপনার হ্যাঁ চয়েস, অবশ্যই মানে ওকে স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ আমরা কাজে বলে দিই। হ্যাঁ কাজে অনেক সুস্থ প্রেগনেন্সিরা অনেক সুস্থ মানুষও তো রোজা রাখে না, কাজে রাখতে হবে। আমি এটাই তাকে বলবো যে আপনি আপনার এই মুহূর্তে রোজা রাখাতে কোনো অসুবিধে নেই, রোজা রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি কখনো সিক ফিল করেন সেই অপশন তো আছে যে বাচ্চা নড়াচড়া কম, আপনি অসুস্থ বোধ করছেন, তখন আমাদেরকে আসবেন, দেখে আমরা যদি মনে করি যে হ্যাঁ না আপনার এই সময় রোজা রাখা ঠিক হবে না, তখন হতে বলবো। কিন্তু এই মুহূর্তে আপনার কোনো অসুবিধা নেই। আর ডিজিজ হলে অবশ্যই সে রাখবে না। সে যে কোনো নন প্রেগনেন্ট মানুষও তো অসুস্থ হলে রোজা ভাঙতে হয়, আমাদের মাথা ব্যথা করতে পারে, পেট ব্যথা করতে পারে, সেই জন্য ইমিডিয়েটলি আমাদের কোনো মেডিকেশন নিতে হতে পারে, তাহলে আমরাও তো রোজা ভাঙি, তাই না, অসুস্থ হলে। সেরকম সে প্রেগনেন্সির সাথে যদি অসুস্থতা থাকে তাহলে অবশ্যই রোজা রাখবে না। তো মোটামুটি সব আরিফা কাভার করেছে। এখন এটা শুনে যারা প্রেগনেন্ট মা আছেন বা প্রেগনেন্ট মায়েদের শাশুড়ি মা খালা যারা আছেন তারাও ওকে হেল্প করবে, নিজেরাও বুঝবে যে কখন রোজা রাখতে হবে, কখন ভাঙতে হবে। ঠিক আছে। অনেক ধন্যবাদ ম্যাম। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সার পর্বে। ম্যাম, এখানে একজনের কোশ্চেন ছিল, প্রিভিয়াস সিজারিয়ান সেকশন হলে বর্তমান প্রেগনেন্সিতে রোজা রাখতে পারবে কিনা? কোনো রিলেশন নেই, সিজারিয়ান সেকশনের সাথে কোনো সম্পর্ক নেই। এটার এখন কোনো হেলথ সম্পর্ক নেই। স্ট্যাটাস কেমন তাই দেখতে হবে। তারেক, তোমার অডিয়েন্স এত কম কেন? ম্যাডাম বাকিরা লাইভে জয়েন করেছে। আচ্ছা, খুব ভালো একটা টপিক সিলেক্ট করছো। এটা প্রতি রোজা এলেই আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমাদের এই সেশনে আরো কয়েকটি টপিক আছে রামাদান রিলেটেড, প্রোডাক্টিভ রামাদান, রামাদানের যে নিউট্রিশন ম্যানেজমেন্ট, সাথে আমাদের ডায়াবেটিক ম্যানেজমেন্ট সহ 5টি সেশন রয়েছে টোটাল। আজকে হচ্ছে আমাদের মানে অপসের যে সেশনটা এটা হয়ে গেল। থ্যাংক ইউ ম্যাডাম আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নেই, অনেকে লাইভটি থেকে যাবে, লাইভটি অনেকে দেখবে বা যারা পরে এসেছে। বিশেষ করে আরিফা ম্যাডাম, আপনাকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে প্রেজেন্টেশন রেডি করে আমাদেরকে গিফট করার জন্য। আর আমাদের শ্রদ্ধেয় রাশিদা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এত ব্যস্ত সময়ের মধ্যেও। ম্যাডাম এত আহ ব্যস্ত সময়ের মধ্যে সেটাই। ম্যাডাম আপনি অনুমতি দিলে আমরা শেষ করতে পারি প্রোগ্রামটা। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তোমাদের ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো সবাই। ঠিক আছে, খুদা হাফেজ।
তাহলে আমরা শেষ করলাম, হ্যাঁ।